আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল, যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে। এখানে উদ্দীপক হিসাবে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, আর এর মধ্যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে চতুর্ভুজটার নাম হচ্ছে তোমার PLMN। এই যে PLMN একটা অন্তর্লিখিত চতুর্ভুজ দেওয়া আছে। এরপর আমাদের ক খ গ প্রশ্ন তিনটা আছে, সেগুলো সমাধান করতে হবে। আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে PLMN বৃত্ত, সেখানে OL এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। OL বলতে এই যে এই বাহুটা, এই যে এই ব্যাসার্ধটার মান দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বৃত্তটির পরিধি ও ব্যাসের অন্তর নির্ণয় করো। খুবই সহজ, কারণ ব্যাস আর পরিধি এই দুইটা জিনিস নির্ণয় করতে হলে আর বা ব্যাসার্ধের প্রয়োজন পড়ে। ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, এই যে ওএলটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটার মান 5 সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা এই ব্যাসার্ধ থেকে আমরা পরিধিটাও বের করব, ব্যাস বের করব, এরপর দুইটাকে বিয়োগ করে দিলে অন্তরটা পেয়ে যাব। তো দেখো, ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ যেহেতু ওএল এটার মান 5 সেন্টিমিটার দেওয়া আছে, তো ব্যাসার্ধ আর এর মান কত হবে? আর এর মান 5 সেন্টিমিটার হবে। তাহলে এখন পরিধির সূত্রটা আমরা ব্যবহার করব। অতএব চিত্রের বৃত্তটির পরিধি সমান হচ্ছে 2πr, কারণ বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। তো 2π এর মান 3.1416, আর আর এর মান আমরা এখানে 5 বসাই দিলাম। এখন এটাকে ক্যালকুলেট করলে হয় 31.416। এটাই হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির মান আসছে 31.416 সেন্টিমিটার। তাহলে পরিধি পেয়ে গেছি। পরিধি আর কার অন্তর বলছে? ব্যাসের অন্তর বলছে। এবার ব্যাস বের করতে হবে। তো ব্যাসার্ধকে দ্বিগুণ করলেই ব্যাস হয়ে যায়। ব্যাসার্ধকে যদি আর ধরো, তাহলে ব্যাস হবে 2r। তাহলে অতএব ব্যাস 2r সমান 2 × r এর মান 5, 10। তাহলে ব্যাস পরিধি পাইছি আমরা 31 সামথিং, আর ব্যাস পাইছি আমরা 10। তাহলে পরিধি ও ব্যাসের অন্তরকে 31 সামথিং থেকে 10 বিয়োগ করে দিব, তাহলে 21.416 সেন্টিমিটার। এটাই হচ্ছে অন্তর। অন্তর মানে পার্থক্য, বিয়োগ ফলটা আর কি। তো পরিধি থেকে ব্যাসকে আমরা বিয়োগ করে আমরা আমাদের ফলাফলটা কিন্তু পেয়ে গিয়েছি। ভালো কথা। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে LMN কোণ সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ LON কোণ। প্রবৃদ্ধ কথাটা চলে আসছে এখানে, আবার ঝামেলা মনে হইতে পারে। ঝামেলার কিছু নাই, আমি তোমাকে এখানে বুঝাচ্ছি। প্রথমে LMN মানে কি? LMN মানে হচ্ছে আমাদের এই কোণটা। একটু ভালো করে যদি তুমি খেয়াল করো, LMN এখানে এই যে LMN হচ্ছে এই কোণটা, LMN এটা হচ্ছে LMN কোণ। এটা সমান বলতেছে হাফ ইন্টু প্রবৃদ্ধ LON। প্রবৃদ্ধ LON কোণটা দেখো, LON হচ্ছে নিচে একটা আছে, আবার দেখো উপরে একটা আছে, দুইটাই LON। দেখো LON, এই নিচের কোণটার নামও LON, উপরের কোণটার নামও কি? LON। দুইটাই কিন্তু LON কোণ। এখন কোণটাকে প্রবৃদ্ধ বলবো, এই যে উপরে যেটা বড় 180 থেকে যেটা বড় হয়, এই কোণটা কিন্তু 180 থেকে বড়। কোন কোণের মান 180 থেকে বড় হলে সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। সো এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ LON, আর নিচের কোণটাকে শুধু LON বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে এই LMN সমান, এই যে এই কোণটা সমান হাফ ইন্টু এই LON, প্রবৃদ্ধ LON আমরা প্রমাণ করার চেষ্টা করি। চলো, তো প্রথমে আমাদের এখানে যে চিত্রটা আছে এই চিত্রটাই থাকবে। শুধুমাত্র আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্রমাণটা আমাদের শুধু নিজেরা এখন করতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা এখানে দেখব যে দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে PLMN চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, যেগুলো প্রশ্নে বলা ছিল হুবহু সেগুলো আমরা এখানে লিখে ফেললাম। এগুলো লেখার পরে এখন যদি আমরা এখানে দেখি যে প্রমাণ করতে হবে LMN, ওই যে নিচের কোণটা সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ LON, হাফ ইন্টু প্রবৃদ্ধ LON আমরা এখানে প্রমাণ করব। এখন চলে আসো, প্রমাণে চলে আসো। তো প্রমাণটা খুবই সহজ, কঠিন কিছু না। এখানে যদি আমরা প্রমাণ করতে যাই, প্রথমে আমরা এখানে ধাপ 1টা একটু খেয়াল করি। ধাপ 1-এর মধ্যে LMN চাপের কথা বলা হচ্ছে। LMN চাপ কোনটা একটু ভালো করে খেয়াল করো। LMN এটা হচ্ছে একটা চাপ, ঠিক আছে? এই যে LMN চাপ, এই চাপের উপর দণ্ডায়মান আমরা যদি খেয়াল করি যে বৃত্তস্থ কোণ কোনটা, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কোনটা? এই চাপের উপর দণ্ডায়মান আমরা যদি একটু খেয়াল করি যে LPN এটা হচ্ছে বৃত্তস্থ। কেন? কারণ দেখো এই চাপটা থেকে, এই চাপটা শুরু বিন্দু এখানে, চাপটা শেষ হয়েছে এখানে। এই শুরুর বিন্দু থেকে যদি বৃত্তে যোগ করি, শেষের বিন্দু থেকে যদি বৃত্তে যোগ করি, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে LON। কেন? এই যে চাপটা শুরু এখানে, চাপটা শেষ এখানে, শুরু আর শেষ থেকে যদি কেন্দ্রে যোগ করি, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, LON। নিচের কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
এখন বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ এটার মান যদি 50 হয় এটা 100 হয়, অর্থাৎ এটার থেকে এটা অর্ধেক হয়, অর্থাৎ অথবা এটা থেকে এটা ডাবল হয়, কেন্দ্রস্থ কোণটা ডাবল হয়। একই চাপের মধ্যে যখন আমরা কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ আঁকবো, এই যে দেখো চাপ কিন্তু এইটা একটা চাপ, এই চাপের মধ্যেই এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। সো কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ থেকে ডাবল হবে, বৃত্তস্থ 50 হলে কেন্দ্রস্থ হবে 100। এখন 100 হবে, ঠিক আছে বুঝলাম, কেন্দ্রস্থ 100 হবে, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো এই দুইটাকে যদি তুমি সমান করতে চাও তুমি কি করবা বলো তো? এই যেটা ছোট তার সাথে যদি আমি, যেহেতু এটা অর্ধেক কম, এটার সাথে যদি আমি 2 গুণ করে দিই, 50 2 গুণে 100 সমান সমান হয়ে যায়। তার মানে এই উপরের বৃত্তস্থ কোণটার সাথে যদি আমি 2 গুণ করি, এই উপরের বৃত্তস্থ কোণটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে সেটা এই কোণটার সমান হয়। তাহলে আমি এখানে বলতে পারি LON সমান 2 ইন্টু LPN, LON সমান 2 ইন্টু LPN, এটা আমরা বলতে পারি। এই পাশে উপপাদ্য 20টা বলা আছে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ওকে, এখন আসো ধাপ 2 কি বলা হচ্ছে, আবার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। দেখো এইটা যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কোনো একটা বৃত্তের কেন্দ্রে, এই যে কোনো একটা বিন্দুতে টোটাল কোণ কত হয়? 360। কেমনে? তুমি যদি না বুঝো তাহলে এখানে খেয়াল করো, এই যে মনে করো একটা রেখা, এই রেখার মধ্যে এখানে একটা বিন্দু নিলাম, এই উপরের কোণটা কত? 180, নিচের কোণটা কত? 180, তাহলে টোটাল কোণ কত হয়? 360 ডিগ্রি হয়। তো কোন একটা বৃত্তের কেন্দ্রের মধ্যে টোটাল কোণ 360 ডিগ্রি হয়। তার মানে এই যে আমাদের এই ও বিন্দুতে যে কেন্দ্রে কোণটা আছে সেটা টোটাল 360, সেটা আর কি আমাদের এখানে বলা হচ্ছে। তো এখন ও বিন্দুতে কোণ আছেই দুইটাই, যে দেখো একটা হচ্ছে এই উপরের কোণটা আর আরেকটা হচ্ছে এই নিচের এই কোণটা, ঠিক আছে? এখন এই দুইটা কোণকে যদি যোগ করি তাহলে কত হবে? 360, কারণ দুইটা একসাথে মিলে 360 হবে। তো উপরের কোণটার নাম কি বলতো? উপরের কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ LON, কারণ এটা 180 থেকে বড়। আর নিচের কোণটার নাম শুধু LON। তার মানে প্রবৃদ্ধ LON আর শুধু LON যোগ করলে আমরা 360 ডিগ্রি পাবো। তো এখানে এটাই বলা হচ্ছে প্রবৃদ্ধ LON আর শুধু LON যোগ করলে 360 ডিগ্রি পাবো। এখন আমি প্রবৃদ্ধ LON কে এখানে রেখে দিলাম, আর প্লাস LON কে ওই পাশে পাঠাইলে মাইনাস LON হয়ে যাবে। প্রবৃদ্ধ LON এখনো এখানে রাখলাম। এখন এই 360 এর জায়গায় 360 আছে, LON কে 2LPN লিখলাম। কেন? কারণ তুমি যদি এখানে খেয়াল করো LON কোণের মান কত? LON কোণের মান হচ্ছে 2LPN। এই যে তুমি ধাপ 1 প্রমাণ করছো LON মানে 2LPN, এই জন্য LON এর জায়গায় আমি 2LPN লিখে দিলাম, যে LON এই যেটাকে, এটাকে আমি 2LPN বলতে পারি। ঠিক আছে ভাই, এতটুকু বুঝলাম। এখন কি করব? এখন দেখো একটা চতুর্ভুজে PLMN চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজে LMN আর LPN এর মান 180। কেন এই কথা বলতেছে? LMN আর LPN কেন 180? দেখো LMN এই কোণটা আর LPN এই কোণটা, এই দুইটা কোণের যোগফল 180। কেন? কোন বৃত্তের ভিতরে যদি অন্তর্লিখিত একটা চতুর্ভুজ থাকে তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয়। অর্থাৎ এরকম একটা উপপাদ্যই আছে, একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের ভিতরে যদি এমন একটা চতুর্ভুজ থাকে যে চতুর্ভুজ এই বৃত্তের পরিধিকে স্পর্শ করবে, যে চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দুই পরিধিকে স্পর্শ করবে, তাহলে সেই ক্ষেত্রে ওই চতুর্ভুজের বিপরীত কোণগুলো, যেমন এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা, এই দুইটা কোণকে যদি যোগ করি তাহলেই 180 হয়ে যায়। আবার এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে 180 হয়। এটা শুধুমাত্র বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে, সব সময় যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে না। ওকে, এখন এই চতুর্ভুজটা তো বৃত্তে, যে PLMN এটা কিন্তু বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, এটা 4টা কোণায় বৃত্তকে স্পর্শ করছে। সো এটার বিপরীত দুইটা বাহুর যোগফল 180 হবে। অর্থাৎ এই যে উপরের কোণটা LPN আর নিচের কোণটা LMN, এই দুইটা কিন্তু বিপরীত, একটা আরেকটার বিপরীত দিকে আছে। সো এই দুইটা কোণকে যোগ করলে 180 হবে। এখানে সেটাই বলা আছে। দেখো LMN আর LPN এই দুইটাকে যোগ করলে কত হবে? 180 হবে। এখন আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে LMN হয়ে যাবে কি 2LMN, LPN কি হয়ে যাবে 2LPN, 180 কি হয়ে যাবে 360, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করা হয়েছে। এখন 2LMN এর জায়গায় 2LMN আছে, এই 360 এর জায়গায় 360 আছে, 2LPN বাম পাশে থেকে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2LPN হয়ে গেল। এখন এই 2LMN এর জায়গায় 2LMN আছে, 360 ডিগ্রি মাইনাস 2LPN, এই যে 360 মাইনাস 2LPN এটার মান কি বলতো? প্রবৃদ্ধ LON। তো এটার মান আমরা এখানে বসাই দিলাম প্রবৃদ্ধ LON। ওকে, এবার LMN এর জায়গায় LMN, এই 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যে 1/2 হয়ে গেছে,
2 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে 1/2 হয়ে যাবে, বা তুমি এটা নিচেও লিখতে পারো। তা আমাদের এটাই প্রমাণ করতে বলছে lmn সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ ln। প্রমাণ কিন্তু হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো খ নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা একটু আমরা দেখার ও বুঝার চেষ্টা করি। তো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা এখানে খেয়াল করি, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে উদ্দীপকে বৃত্তস্থ চতুর্ভুজটির পিএম ও এলএন কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে, এই যে দেখো এখানে আমাদের বলতেছে যে এই পিএম, এই যে একটা কর্ণ, কারণ চতুর্ভুজের এই যে বিপরীত বাহু কৌণিক বিন্দু দুইটা যোগ করলে একটা কর্ণ হয়, এলএন এটা আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ যোগ করলে এরা যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে ই। এখন আমাদের প্রমাণ করতে বলতেছে এম ও এন এই কোণ প্লাস এল ও পি, এই যে এল ও পি, এই দুইটা কোণের যোগফল কার সমান? 2 ইন্টু এম ই এন, 2 ইন্টু এই এম ই কই, এই যে 2 ইন্টু এম ই এন, এটা সমান হবে। তো এখন আমরা দেখি এটা প্রমাণ করতে পারি কিনা। তো এটা চিত্রটা যদি আমরা একটু অঙ্কন করি, চিত্রটা অঙ্কন করলে দেখতে যেমন দেখা যাবে সেটা তোমাদেরকে একটু দেখা, এই যে চিত্রটা দেখতে এইরকম দেখা যাবে, ঠিক আছে? অর্থাৎ দুইটা কর্ণ যদি আমি যোগ করি, এই যে এল আর এন যদি যোগ করি, এখানে যদি পি আর এম যোগ করি, এরা ই বিন্দুতে ছেদ করে, এটা আমরা বলছিলাম। আচ্ছা, ই বিন্দুতে ছেদ করলো। এখন আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো, যে কি প্রমাণ করতে হবে সেটা আমরা আরেকবার একটু দেখি। এম ও এন প্লাস এল ও পি, এই যে এম ও এন এটা প্লাস এল ও পি, এই যে এইটা, এই দুইটা কোণকে যদি যোগ করি তাহলে তারা কার সমান হবে? 2 ইন্টু এম ই এন, 2 ইন্টু এই এম ই এন, এই এম ই এন এর সাথে 2 গুণ করলে যত হবে সেটা এই দুইটা কোণের যোগফলের সমান হবে আর কি। তো এটাই আমাদের বলছে, যে দেখো এই আমাদের এখানে বলা হচ্ছে এম ও এন প্লাস এল ও পি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখবো, যে দেওয়া আছে পিএলএমএন চতুর্ভুজটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অন্তর্লিখিত, পিএম ও এলএন কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। আমাদের ও এম আর ওপি যোগ করতে হবে, এই যে ও এর সাথে এম যোগ করতে হবে, ও এর সাথে পি যোগ করতে হবে। এরপর আমাদের প্রমাণ করতে হবে এম ও এন এল ও পি এই দুটোর যোগফল হচ্ছে 2 ইন্টু এম ই এন কোণ, এই যে এম ই এন কোণ, 2 ইন্টু এম ই এন কোণ। তো প্রথম অংশে আমরা চলে আসি। এখানে ধাপ 1-এ পিএল চাপের উপর অবস্থিত। দেখো তো পিএল চাপ কোনটা? এই যে ভাইয়া পিএল চাপ হচ্ছে এইটা। এটার মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা? দেখো তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিওএল, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? পিএনএল, এই যে দেখো পিএনএল, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি বৃত্তস্থ কোণ ছোট হয়, অর্ধেক হয়, আর এটা দ্বিগুণ হয়। দুটাকে সমান করতে গেলে এটার সাথে 2 গুণ দিয়ে সমান করতে হয়। অর্থাৎ পিওএল কোণ সমান 2 ইন্টু পিএনএল কোণ হতে হবে, কারণ এটা যেহেতু ছোট হয় এটার সাথে 2 গুণ করতে হবে। আগের উপপাদ্যে আমরা বুঝছিলাম খ নাম্বারে, সেখানে সেটাই করছে। দেখো এলওপি মানে এই যে কোণটা, কেন্দ্রস্থ কোণটা সমান 2 ইন্টু পিএনএল, এই যে 2 ইন্টু পিএনএল, এটা করছে। আবার একই রকম ভাবে আরেকটা চাপের কথা বলা হচ্ছে এমএন চাপ। এবার আমরা এমএন চাপের কাছে যাই। এই যে এমএন চাপ হচ্ছে এইটা, এখানে কেন্দ্রস্থ কোণ কোটা, এটার সাথে কেন্দ্র যোগ, এটার সাথে কেন্দ্র যোগ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের মধ্যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এন এর সাথে পি যোগ করো, এম এর সাথে পি যোগ করো, দেখো কেন্দ্রের মধ্যে গিয়ে পড়ছে, তার মানে এটা হচ্ছে কেন্দ্র, এটা সরি বৃত্তের মধ্যে গিয়ে পড়ছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন দুইটাকে সমান করতে হলে বৃত্তস্থ কোণ ছোট হয়, বৃত্তস্থের সাথে 2 গুণ দিতে হবে। অর্থাৎ এম ও এন এর সাথে তুমি এটার সাথে সমান লিখবা 2 ইন্টু এনপিএম। এই যে দেখো এম ও এন সমান 2 ইন্টু এনপিএম। শেষ, এটা হচ্ছে ধাপ 2। এবার ধাপ 1 আর 2 কে আমরা যোগ করব। ধাপ 1 এ আছে এলওপি দিলাম, ধাপ 2 এ আছে এমওএন দিলাম, এই দুটোকে যোগ করলাম, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ, এটা আর এটা যোগ করব, 2 এনপিএল আর 2 এনপিএম, এই যে এই দুটোকে যোগ করলাম। এবার এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে এখানে পিএনএল আর এনপিএম থাকবে। ওকে, এখন পিএনএল কে পিএনই বলা হচ্ছে কেন, এটা আমরা একটু দেখি। তো পিএনএল কে কেন পিএনই বলা হচ্ছে? দেখো পিএনএল মানে কোন কোনটা এইটা বোঝাচ্ছে, তাই না? আমি যদি এখন পিএনই এটা বলি তাও কিন্তু এই কোণই বোঝাচ্ছে। সো পিএনএল বলা যে কোণ বোঝায়, পিএনই বললেও একই কোণ বোঝায়, সেজন্য আমি পিএনএল এর জায়গায় পিএনই বলতেছি। আবার এনপিএন কে এনপিই বলতেছি, এই যে দেখো এনপিএম, এটা যে কথা এই কোণকে বোঝায়, এনপিই মানে এখান পর্যন্ত একই কোণ বোঝায়, এই জন্য এনপিএম কে এনপিই বলতেছি। ওকে, ভালো কথা। এখন আমরা একটা ত্রিভুজ দেখবো, এনপিই ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করো, এনপিই, এই যে এই ত্রিভুজটার কথা বলতেছি। এই ত্রিভুজটার একটা বহিস্থ কোণ হচ্ছে এমইএন কোণ। দেখো বহিস্থ কোণ কোনটা? এই যে এই
এই রেখাটা বর্ধিত করলে এই কোণটা বাহিরের কোণ, বহিস্থ কোণ। তো এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোন ত্রিভুজের এক বাহুকে যদি আমি বাড়াই তাহলে বাইরের দিকে একটা কোণ হয়। এই কোণটা এই ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকে, তিনটা কোণের মধ্যে দুইটা কোণের যোগফলের সমান হয়। এখন এই বাহিরের কোণটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণের মধ্যে দুইটা কোণের যোগফলের সমান হয়। এখন কোন দুইটা কোণের যোগফলের সমান হয়? দেখো, এই কোণটার সাথে যে কোণ আছে সেই কোণটাকে সে নেয় না, পাশের জনকে সে বাদ দিয়ে দেয়। বাকি দুইটা বিপরীত দিকে যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণকে যদি আমরা যোগ করি, এই যেমন এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে যে মান আসবে সেই মানটা হবে আমাদের এই বহিস্থ কোণের সমান। তো আমরা এই বহিস্থ কোণটা সমান কি লিখবো? এই দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান লিখবো। সো এখন আমরা এই ত্রিভুজের দিকে যদি খেয়াল করি, এই যে আমাদের ত্রিভুজটা হচ্ছে PNE, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে এইটা, দেখো এটা বাইরের দিকের কোণ NEM, ঠিক আছে, বা MEN, এই বহিস্থ কোণটা। এটা ভিতরের কোন দুইটার যোগফলের সমান হবে বলো তো? অবশ্যই পাশের যেটা আছে সেটাকে সে নিবে না, বাকি দুইটা, অর্থাৎ একটা হবে NPE এই কোণ, আর আরেকটা হবে এই যে আমাদের এই কোণটা যে PNE এই কোণ, এই দুইটা কোণের যোগফল হবে। তার মানে বহিস্থ কোণটা MEN সমান, এই যে দেখো বহিস্থ কোণ MEN সমান অন্তস্থ এই দুইটা কোণ PNE আর NPE। এই যে দেখো PNE মানে আবারও দেখাচ্ছি, PNE মানে এই কোণ, আর একটা হচ্ছে NPE মানে এই কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। এখন MEN কোণ, এটাকে আমরা এখানে যে MEN কোণ এখানে থাকলো, আর এখানে PNE প্লাস NPE, একটু ভালো করে খেয়াল করো, PNE প্লাস NPE এটার মান কি আমরা যদি এখানে দেখি। আচ্ছা, এই জায়গায় তুমি এতটুক তো বুঝছো, পরের লাইনে তোমার বুঝতে একটু ঝামেলা হতে পারে, সেটা আমি বুঝাই দিচ্ছি এখানে। এই লাইনটা আমি এখানে লিখতেছি, দেখো MEN কোণ সমান PNE প্লাস NPE। আচ্ছা, এটা তো আমরা বুঝছি যে বহিস্থ কোণ সমান অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। এখন তুমি ধাপ 3 একটা জিনিস পাইছো, দেখো তো এই PNE প্লাস NPE এটার মান কি পাইছো? LOP প্লাস MON, এরকম একটা মান পাইছো না? পাইছো। তো তুমি এই যে ধাপ 3 যেটা পাইছো সেটা তুমি এখানে লেখো, ধাপ 3 এর সমীকরণটা এখানে লেখো যে LOP প্লাস MON এই কোণটা সমান আমি পাইছি 2 ইনটু এই যে PNE প্লাস NPM এটা পাইছি, তাই তো? এটা ধাপ 3 পাইছি। এখন এই লাইনটাকে আমি রেখে দিচ্ছি, এই যে এই লাইনটাকে আমি রেখে দিচ্ছি যে LOP প্লাস MON, এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এই 2 এর জায়গায় আমি 2 রাখলাম, আর PNE আর NPM যদি যোগ করি, যে PNE আর NPM যোগ করলে কত হবে সেটা আমরা এখানে পাইছি। যে দেখো PNE আর NPM এর মান হচ্ছে MEN, তার মানে এই দুইটার যোগফলকে আমি MEN বলতেছি। শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। তো এটা কিন্তু খুব কঠিন না, আবার সহজও না। তো এই লাস্টের অংশ তোমাদের একটু ঝামেলা লেগে যেতে পারে, আমি আবারও তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো ধাপ 3 যেটা পাইছি সেটাই আমরা এখানে লিখছি, এই যে LOP প্লাস MON, এই যে LOP প্লাস MON এখানে আছে। এরপরে ধাপ 3 লাস্টে ছিল 2, এই যে 2 আছে। এই PNE প্লাস NP এই জায়গায় MEN লিখছে কেন? কারণ আগের লাইনে তুমি দেখছো যে PNE আর NP এর মান MEN, তো PNE প্লাস NP এটার মান MEN বসানো হয়েছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই উপপাদ্যটা কিন্তু শেষ হয়ে গেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের। তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো আশা করি ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেছো, আর যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে তোমার এসএসসির জন্য বেস্ট প্রিপারেশনের একটা বই এটি হতে যাচ্ছে, তুমি অবশ্যই সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।